স্বপনদা বলেছেন আপনাদের এই গ্রুপে আমি অরুময়, আমি সাথী, আমরা দুজনেই বাণুজ্যে বন্দ্যোপাধ্যায়। আজকের এই গ্রুপে আমরা আবৃত্তি এবং শ্রুতি নাটক পরিবেশন করার চেষ্টা করব। দু চারটি কথা বলবো। যারা দর্শক মণ্ডলী থাকবেন তারা মন্তব্য লিখলে আমাদের ভাল লাগবে, বুঝতেও পারবো। আর তারপরে আমরা আমাদের ভালো লাগার কিছু কবিতা আপনাদের আজকে শোনাবো। অনলাইনে দীর্ঘদিন ধরে, এটা তো ফেব্রুয়ারির আজকে 28 তারিখ, মার্চ মাসে লকডাউন শুরু হয়েছিল, তারপর থেকে মানুষ খুঁজে নিয়েছিল যে নিজেদের একটা জানলা, একটা প্রকাশ, একটা প্রচার, একটা মুক্ত বাতাস। তো সেইটাই অনেকটা প্রলংড হয়ে অনেকেই অনেক সংস্থা করেছেন, স্বপনদারাও করছেন। আর আমরা যারা শিল্পী তারা এই সারা বছর ধরে সোসাইটিকে, সমাজকে আমরা দিতে চেয়েছি আমাদের শিল্পকলা। যদি কিছু মানুষকে খানিকটা ভালোবাসা, ভালো লাগা দেওয়া যায়, যদি তারা লকডাউনের যে মানসিক চাপ সেখান থেকে মুক্ত হতে পারেন, সেই জন্য আমরা মনে করি যে শিল্পীরাও সমাজের কিছুটা হয়তো সাহায্য করেন। সেই সূত্র ধরে স্বপনদাদের এই উদ্যোগ সাধুবাদ জানাই। আমরা শুরু করব। তার আগে সাথী দু একটি কথা বলে নিক। না, কথা বলতে তো তুমি সবটাই বলে দিয়েছো। স্বপনদাদের ধন্যবাদ যে এরকম একটা আয়োজন ওরা করে চলেছেন। অন্য অনেকেই করছেন, তার সঙ্গে ওরাও করছেন। কিছু মানুষ মিলে একসঙ্গে এসে এক জায়গায় সংস্কৃতির প্রসার প্রচারের একটা চেষ্টা চলছে। সেটা খুবই ভালো উদ্যোগ। সংস্কৃতির প্রসার যত বেশি হবে ততই ভালো, সুস্থ সংস্কৃতির প্রসার অবশ্যই। আমি বিশ্বাস করি এই গ্রুপে যারা আছেন তারা সকলেই সেটারই ধারক বাহক হিসেবে এই গ্রুপে আছেন। সকলকেই অভিনন্দন আমাদের এখানে ডাকার জন্য, সকলকে ধন্যবাদ। আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, যে কজনই আসুন, আপনাদেরকে স্বাগত। আমরা শুরু করছি। আমি শুরুতে এই কাব্যচর্চা করতে করতে দু চারটি কবিতা লিখে ফেলি, তার থেকে একটি কবিতা আপনাদের একটু শোনাই। এটার নাম হচ্ছে বার্তা। অনেক নতুন কথা আমি শোনাবো তোমাদের, আমার কথারা সব আদিম মানব গুণে ভরা। আসলে নতুন নয়, প্রাচীন স্মৃতিরা তারা, নতুন অনুভবে শুধু মোড়া। পানীয় অনেক আছে, তবু জলের মতন বলকে। পানীয় অনেক আছে, তবু জলের মতন বলকে। রোজকার সব কাজে জলের উপস্থিতি বরাবরই নতুন লাগে যে। তেমনি ভুলো না তুমি আস্ত মানুষ এক, অনেক মানুষেরই পাশে। আপন অস্তিত্বে রয়েছ সহজ বেশে, উজ্জ্বল তারা তুমি যেন আকাশে। তোমারও তো গৌরব, হাসতে পারো যে তুমি, হাসা কি এতই সোজা বলো? কাঁদতেও পারো তুমি প্রতিবাদে সোচ্চার, বাড়াও মানবতার বোঝা। অলস সময় স্রোতে ভুলে যাও যত্ন নিতে, মনের গভীর ভিতে আছে যত ভালো কিছু বীজ। দূর করো বাধাবুহ, হবে তা মুহুর্হ, প্রকাশ পাক যা মনশীজ। মনের ভেতরে যে ভাবনা সেইটা প্রকাশ পাক। হ্যাঁ, সেইটা প্রকাশ পাক। আর আমাদের প্রকাশ পাক আজকের এই আনন্দ সন্ধ্যায় কিছু শিল্পকলা। যাকে ছাড়া কোনো আয়োজনই সম্পূর্ণ নয়। আমার খুব ইচ্ছে করছে সেই রবীন্দ্রনাথের সেই ছোটবেলা, আমি প্রসঙ্গত বলে রাখি যে কবিতাটা এক্ষুনি আমার মনে পড়ে গেল। সেটা আমি আমার কবিতা ঠিকঠাক চর্চার জীবনে প্রথম কবিতা সেটি শিখেছিলাম। মানে যখন থেকে প্রথাগত শিক্ষা নিয়েছি তখন প্রথম শিখেছি সেই কবিতাটা। হঠাৎই মনে পড়লো। কবিতার নাম জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায়,
বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিধান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ও পার আঁধার হলো কালিন্দির কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুল রশি দিবে নিপ ও শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক, যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে। আমি কোন জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। সত্যি তো, এই কৃত্রিম সময়ে আমরা কজন আছি যে সত্যি সত্যি নিজের হাসিটাকে বিলিয়ে দিই সবার মাঝে? না, কোনো সমালোচনা করছি না, মানে সবাই তো কোথায় যেন একটু নিজেকে লুকিয়ে লুকিয়ে রাখে। হ্যাঁ, আলাদা করে রাখা, কিন্তু সকলের সঙ্গে মিশে সাথী, যাবার যে আনন্দ। আজকে যারা দেখছেন তাদের একটা কথা বলবো, বাবা মা হচ্ছেন প্রকৃত প্রথম শিক্ষক। অবশ্যই তাই বাবা মাদের কথা যদি আমরা একটু বলি বোধহয় বলো খারাপ না, হবে না। তোমার আছে না লেখা? আমার লেখা আছে বাবা এবং মাকে নিয়ে। আসলে এটা আমার মা বলে নয়, সকলের মাকে নিয়েই লেখা, সকলের বাবাকে নিয়ে লেখা। বাবা মার কথা বুঝতে পারবো, এই সভ্যতার এই যে উষা কিরণে তাঁরা যে জ্ঞানের চক্ষু প্রাণের চক্ষু দিয়েছিলেন সেই কথা স্বীকার করে নেব। না, আমার মা কখনো গান শেখেননি, গান থেকে দূরে থাকতেও শেখাননি। আরো অনেকের মায়ের মতোই আমার মাও তেমন তেমন গান জানেনি না। তবু আরো অনেকের মতোই আমার কাছে আমার মাই আমার শোনা প্রথম গায়িকা। ধোঁয়া ধোঁয়া অতি শৈশবের স্মৃতিতে আমি আজও শুনতে পাই না গায়িকা আমার মায়ের গলার সেই গান। সুরেলা ছড়া আর প্রচলিত গানের কলি আমার শৈশবের শব্দপুকুর মায়ের সুরের পাড় দিয়েই মোড়া ছিল। কখনো মনে হয়নি আমার মা গায়িকা নন কেন। আমার মা কথিত সুন্দরীদের মতো রূপসী না হলেও আরো অনেকের মতোই আমার কাছেও আমার মা খুব সুন্দরী। সৌন্দর্য চর্চার উপকরণ থেকে দূরে থাকা আমার মা সত্যি সুন্দরী। আর 5 জন মায়ের মতোই তিনিও তো মাতৃসুন্দরী। তাই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী না হওয়া আমার মা আর 5 জনের কাছে তাদের মায়ের মতোই অসাধারণ। কারণ সব মাই তো লক্ষ্মী সরস্বতী হন না, হন তারা প্রত্যেকেরই একান্ত আপনার মা। মায়ের পাশাপাশি আমার মনে হয়েছিল বাবার কথা কেমন করে আমি ভাবতে পারি, বাবার কথা কেমন আসলে করে। একটা সংসারে বাবা মা দুজন তো সংসারের দুটো চালিকা শক্তি, কাজে বাবার কথা বললে মায়ের কথা বলতেই হয়। আবার মায়ের কথা বললে বাবার কথা বলতেই নিশ্চয়ই হয়। নিশ্চয়ই। বাবা মানে বাবাই জানে, বাবার মানে বাবাই জানে। বাবার আবার মানে কি? বাবা মানে অন্ধকারে পথ দেখানো জোনাকি, জীবন যুদ্ধে লড়তে শেখায়, চলায় বলায় শিক্ষা দিয়ে যায়, ভিড়ের মধ্যে হারিয়ে গেলে পথ খুঁজবার বুদ্ধি যোগায়।
বাবা মানে ঘেমো জামা, শক্ত চোয়াল, মস্ত শ্রমিক। মাথার উপর বাবা মানেই আলোয় ভরা 10টি সেদিক। বাবা যেন ক্লান্ত না হয়, থামে যেন না তার চরণ। বাবা যেন সুস্থ থাকে, থাবা যেন না দেয় মরণ। বাবা মানেই লড়তে শেখায়, শিখতে শিখতে হচ্ছি বড়। বাবার মতো এ সংসারে আর কে আছে তার চেয়ে দড়। বাবা যখন বৃদ্ধ হয়ে হারায় দেহের সুঠাম গড়ন, এ সংসারের হয় কি মনে, বুড়োর কেন হয় না মরণ। বাবা যখন হারিয়ে গিয়ে স্বর্গীয় হন নামের আগে, মনের মধ্যে আঁধার তখন, দিন রাত্রির আপনি জাগে। বাবা মানে মস্ত যে ঋণ, ঋণের সেদান বুঝতে গেলে তুমিও তবে বাবা হয়ে জ্ঞানের চক্ষু নাও না খুলে। জ্ঞান মানে সে হালকা হওয়া, মনের মধ্যে খুশির তুফান। ছেলে মেয়ে বাবার টানে জাগিয়ে রাখে আনন্দ গান। সেই সুরেতে বাবা থাকেন, সেই রাগেতেই বাবা ইমন। মায়ের মতো বাবাও তো দান করেছেন এই দেহ মন। বাবা মায়ের বিকল্প নেই, বাবা নাকি মাটি আগে। বাবা মায়ের সুরের দোলায় ছোট্ট জীবন রয়েছে জেগে। তোমার এই কবিতা দুটো শুনতে শুনতেই মনে হলো বাবা মা দাদু দিদা ঠাকুমা মানে ঠাকুরদা, পারিবারিক এই যে যে লোকজন, এই হ্যাঁ। যে একটা স্নেহ, এই যে একটা বন্ধন, এটা এখনকার এই মৌলিক যে নিউক্লিয়ার ফ্যামিলি তাতে অনেকটাই ফিকে হয়ে এসেছে। হ্যাঁ, কবি রঞ্জন প্রসাদ দাদুর কথা স্মরণ করেছেন গুপ্তধন কবিতাটিতে। আচ্ছা। আমি ভীষণ বলতে ইচ্ছে করছে, আমি সেটা লোক সামলাতে ওই পারি। দেখ। পুরনো আলমারিটা রয়েছে ঘরের কোণে, কতকাল কেউ জানে না, এতদিন কেই বা গোনে। বর্মার সেগুন কাঠে হাতিয়ার বাঘ থাবাতে দেখলেই ধন্ধ লাগে। কারুকাজ এমন তাতে, কারুকাজ দারুণ তাতে। ভিতরে বোঝাই করা কি যেন পুঁথির গাদা। যতদিন ছিলেন বেঁচে আমাদের ঠাকুর দাদা, নিকেলের চশমা চোখে মাঝে মাঝে মন দিয়ে কি দেখতেন গভীর ভাবে, আমরা তো ছাই বুঝেছি। তা তিনি স্বর্গে গেছেন আজ প্রায় 2 যুগ হলো। চাবি দেওয়া আলমারিটা থেকে শুধু জমছে ধুলো, কেবলই জমছে ধুলো। গৃহিণী বলেন সেদিন, এ আবার কেমন তর, জঞ্জাল জমিয়ে রাখা, এখনই বিদে করো, এ আপদ বিদে করো। কথাটা ধরলো মনে, কাজ কি হুলুস্থুলে, লেগে যাই সাফাই কাজে, ধুলো ঝেড়ে পাল্লা খুলে। গৃহিণী গড় রাজি তাই, কাজ নেই হুলুস্থুলে। ওদিকে টিপ্পনি হয়, দেখে নাও পেতেও পারো, সন্ধান গুপ্তধনের। যাই হোক জলদি সারো, খদ্দের নাই যদি পাও বেচে দাও কিলোর দরে। বুঝলাম আলমারিটার আয়ু আর নেই এ ঘরে। দেরাজে হাতড়ে দেখি ভিতরে চশমা জোড়া, মোটা কাঁচ, হলদে ডাটি, ছোট রং নিকেল মোড়া। কি ভেবে চোখে দিতেই ঘটে গেল ভোজের বাজি। বাড়ি ঘর রাস্তা উধাও, কি জানি কি কার সাজি। নিমেষে আলমারিটা খোলা এক জানলা হয়ে অপরূপ দৃশ্য একই নয়নে আনলো বয়ে। এ কোথায় এলাম আমি শহরের বৃত্ত থেকে, বনতল পাতায় ছাওয়া, চলেছে মেঠো পথ বেঁকে। ছোট ছোট মাটির বাড়ি, ধান ক্ষেত যাচ্ছে দেখা, গোলা ভরা সোনা ধানে অনাবিল শান্তি লেখা। আলবে আসছে কেউ, গায়ে ঘাম, দুপায়ে কাদা, মুখে হাসি রহস্যময়। আরে এ যে ঠাকুর দাদা। এতদিনের সময় হলো দাদু ভাই, পড়ল মনে, শুনে প্রাণ জুড়িয়ে গেল সুমধুর সম্বোধনে। ঘুরে দেখ দেশের ভিটে, খোড়ো ঘর মাটির পোতা, যেখানেই যাস না কেন বুকে এর শিকড় পোঁতা। মাটি জল বাতাস নিয়েই এসেছিস এই দুনিয়ায়, এ ছেড়ে মাতবি কেন,
পিশাচের দৌড় খেলায়। ছিঁড়ে ফেল সোনার শিকল, খুঁজে দেখ রত্ন পাবি। চোখে মন চশমা দিলাম, হাতে ওই সুখের চাবি। আমাকেও বাপ্পিতে মো সঁপেছেন এমনি করে, ফিরে তাই দিলাম তোকে আগলাস আঁকড়ে ধরে। এ বলেই মিলিয়ে গেলেন, এ বলেই মিলিয়ে গেলেন। দেখি যেন নেশার ঝোঁকে একা ঘরে দাঁড়িয়ে আছি, চাবি হাতে চশমা চোখে। খোলা হাট আলমারিটা হাসে যেন ফোকলা দাঁতে। দুহাতে যত্ন করে চাবি এঁটে দিলাম তাতে। কখনোই বেচবো না তা, কখনোই বেচবো না তা, যা বলে বলুক যে জন। আমি জানি এর ভেতরে পেয়েছি কি গুপ্তধন। সত্যি তাই, আমরা শিকড়ের সন্ধানে যাই না। আজকে মনে হয় যে যেখানে আমরা যা পারফর্ম করব একটু করে বলবো যে শিকড়ের সন্ধানে থাকা উচিত। থ্যাংক ইউ জয়দি, অঞ্জলিদি এবং স্বপনবাবু, আপনারা মন্তব্য করছেন, ভাল লাগছে। বুড়োদের কথাই যখন উঠলো, দাদু কথা উঠলো, ঠাকুরদার কথা উঠলো, এটা হালকা ছড়া যাব, তার আগে কয়েকটা লাইন একটু সিরিয়াস। বাচ্চা বুড়ো, কত রকমের সবুজ রং হয় জানো জানো, যৌবন হয় কত গাঢ়, কিন্তু যৌবনের অসুবিধা শুধু একটাই, শিকড় গাঁথা তার শুধুমাত্র শৈশবের স্নিগ্ধতায়। প্রৌঢ়ত্ব, বিগত যৌবন মোটেই তেমন ফিকে নয় যতটা জলো তাকে ভাবা যায়। বয়ঃপ্রাপ্তির সুবিধাটা এই, মাড়িয়ে এসেছে সে যৌবনের গাঢ় রাজপথ। আমরা এই বুড়ো বলি না, ব্যাপারটা তা নয়। যারা যুবক তারা তো ওই বালখিল্য শৈশব পার করে এসছে, কিন্তু যারা বুড়ো তারা যৌবনের গাঢ় রাজপথ পার করে এসছেন। সুতরাং এত সহজে এই বুড়ো না বলাই ভালো। কিন্তু আমি এখন এক অন্য বুড়োর কথা বলবো, তুমি একটু সাথ দাও। এর নাম বিটলে বামুন। এক যে ছিল বিটলে বামুন, তার ছিল এক বউ। বয়স তাদের যাচ্ছে বেড়ে, বুড়ো বুড়ি বললে লাঠি নিয়ে আসত তেরে, মানত না কো কেউ। এমন সময় খবর এলো মার্কিন ওই দেশে ওষুধ দিয়ে বয়স কমার পরীক্ষা এক নিচ্ছে। কমবে বয়স, যার যতটা বয়স কমানোর ইচ্ছে। এই না শুনে বিটলে বামুন আর তার সে বুড়ি বউ ছুটল প্লেনে আমেরিকায়, বুকে খুশির ঢেউ। ফিরল তারা দিন সাতেকের পরে। এয়ারপোর্টের চত্বরে আর ভিড় যেন না ধরে। আসলো কত সাংবাদিক, এক পেটের ব্যাপার সেথা, কত লোকে বলছে নানান কথা। এলো তার 5 ছেলে আর গন্ডা 1.5 মেয়ে, ডজন 3 নাতি নাতনি নিয়ে। এলো কত পাড়াপড়শি ভাই, আর এদিক ওদিক ঘুরছে কয়েক গুচ্ছ জামাই। হঠাৎ প্লেনের দরজা খুলে নামলো ফ্রক পরা এক খুকি। হ্যাঁ, 2 পাশে 2 বিনুনি তার, বুকের পরে দিচ্ছে আছাড়। চটুল তাহার চোখের বাহার, যৌবন তার দেহের কোণে দিচ্ছে সবে উঁকি। এক হাতে তার ভ্যানিটি ব্যাগ, আর এক হাতে ছেলে, মুখে দিয়ে চুষি কাটি চুষছে অবহেলে। ছোট্ট ছোট্ট হাত দুটি তার নাচছে হেলে দুলে। নেমে নিয়ে ছুটতে ছুটতে এলো সবার কাছে। হ্যাঁ রে পটলা, খুঁটে উচ্ছে পুটকে নেড়ি পুটি এরা, ভালো আছিস তোরা? বড় ছেলে বললে মাকে, একলা কেন ফিরলে ঘরে, বাবা কেন নামলো না কো তোমায় সঙ্গে করে? বাচ্চাটিকে রেখেছো তুমি শক্ত করে ধরে। এই যে বাবা, কোলেতে মোর বসা, আরে ডবল ডোজ খেয়ে হলো এমন তর দশা। সবাই তো আমরা আসলে চাই যে ফিরে যেতে আমাদের শৈশবে বা আগের সময়। তো ওই বিটলে বামুন চেয়েছিল যদি কোনো ওষুধপত্র পাওয়া যায়, কিন্তু ভারতীয়তার মধ্যে আছে, মানুষরা নিজেদের ধরে রাখতে পারে তাদের সাধন কর্মে, তাদের নিজস্বতায়, তাদের সরল জীবনযাপনে। তো এটা তো একটা হলো সাথী, একটু সিরিয়াস থেকে একটু মজা থেকে সিরিয়াস। আসলে জুঁইদি তার জয়যাত্রা এবং স্বপনবাবু তাদের এই যে দল, এছাড়াও নানান যে দলগুলি রয়েছে, তাদের কাছে কিন্তু অনেক মানুষ ঋণী। মানে
তারা শিল্পী, আমরাও শিল্পী, আমরা সকলে মিলে চেষ্টা করছি যে এই সময়টা থেকে নিউ নর্মাল থেকে নর্মালে ফিরে যেতে। প্রায় আমরা চেষ্টা করে অনেকটা পথ পার করে দিয়েছি, আবার একটু সাবধান হতে হবে। হ্যাঁ, কিন্তু তারপরে সবাই ভ্যাকসিনেশনটা হয়ে গেলে আশা করা যায়, আশা করি তাই যেন তো সেই দিক থেকে তুমি যদি প্রেমের কবিতা মানে বসন্ত তো এসেই গেছে, মানে খাতায় কলমেও এসে গেছে না, পূর্ণিমা চাঁদ দেখা দিয়েছে, স্নিগ্ধ আলো, মনের মধ্যে কেরম একটা নরম নরম হয়ে গেছে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গেছে, ইংরেজি ভ্যালেন্টাইন্স ডেও পেরিয়ে গেছে। তো আমি যেটা বলতে চাইছি যে প্রেম কিন্তু অনেক রকমের, অনেক তার শেডস রয়েছে প্রেমের। রতনতনু ঘাটের লেখা একটু অন্য রকমের কবিতা জন্মান্ধ, আমি সেটা একটু শোনাতে চাই। আমার জন্মান্ধ মাকে বাবা ভালোবেসে বিয়ে করেছিলেন। লোকে বলতো অবিনাশটা বড্ড ভালো। সকালবেলা আমাদের বাগান থেকে বাবা একটা গেরুয়া রঙের দোপাটি তুলে এনে মায়ের খোঁপায় পরিয়ে দিয়ে বলতো, খুশি, এটা ঠিক তোমার মতো। তখন মায়ের অবুঝ চোখের পাতা ধান পাতার মতো তিরতির করে কাঁপতো। কেমন করে অমন রং চিনতে পারত মা? সন্ধেবেলা যখন ঝাঁকড়া কদম গাছটার মাথায় মেরিলিন মনরোর চোখের মতো চাঁদ উঠত, বাবা তার একটা বরাভয় হাত রাখত আমার কাঁধে। মায়ের শাখা পড়া ডান হাতটা আরেক হাতে নিয়ে বাবা সমগ্র সন্ধেটা রবীন্দ্রনাথ গেয়ে শোনাতো আমাদের। তখন আমলকি পাতার মতো কেঁপে উঠত মায়ের চোখের পাতা। মা যে কেমন করে শাখার সাদার মতো গান দেখতে পেত। প্রতিপদের লাজুক অন্ধকারে মাকে হাত ধরে ডাকুক ডাকা দিঘিপাড়ের মাঠে নিয়ে গিয়ে আলেয়া চেনাতে চেনাতে বাবা বলতো, খুশি, আমি তোমাকে একদিন আলো চেনাবো। মা আকাশের লুব্ধকের ভঙ্গিতে বাবার পায়ের কাছে হাঁটু গেড়ে বসত। কেমন করে আলো আঁধারে তফাৎ করতো মা। আমার জন্মের আগে মা যখন যুবতী, বাবা কেমন করে মাকে ভালোবাসতো আমি দেখিনি। যখন মায়ের মধ্যে আমি বন্যার জল হয়ে বেড়ে উঠছি, তখন সন্ধেবেলা বসুন্ধরার মতো মায়ের ভরন্ত পেটের উপর জ্যোৎস্না মাখিয়ে দিত বাবা। মায়ের অক্ষয় সিঁদুর ব্রত মিথ্যে প্রমাণ করে যেদিন সন্ধেবেলা বাবা চলে গেল, সেদিন ছিল পূর্ণিমা। কে যে মেঘ দিয়ে চাঁদটাকে ঢেকে দিয়েছিল কে জানে। সেদিন গোটা রাতটা আমি আর আমার মা পাগলের মতো আকাশ ঝুড়ে চাঁদ খুঁজতে খুঁজতে বাবার শ্মশান যাত্রা দেখেছি। এই পূর্ণিমা, গেরুয়া রঙের দোপাটি, রবীন্দ্রনাথ, ঝাঁকড়া কদম গাছ, ধান পাতা, আলেয়া, মেরিলিন মনোরোর চোখের মতো চাঁদ, অক্ষয় সিঁদুর ব্রত, আমার বরাভয় বাবা, বসুন্ধরার মতো ভরন্ত মা, বাবার শ্মশান যাত্রা, সবই আমাকে চিনিয়েছে আমার জন্মান্ধ মা। তারপর আমি আর আমার মা ভিক্ষাব্রত সম্বল করেছি। দেখুন দেখুন, ওই তো এক জন্মান্ধ মায়ের হাত ধরে পৃথিবী চিনতে বেরিয়েছে এক জন্মান্ধ ছেলে। এই প্রেম থেকে রবি ঠাকুরের এঁকে দেওয়া প্রেম, সেখানে যাব একটি কবিতার খানিকটা অংশ। থ্যাংক ইউ মানসী চক্রবর্তী, আপনি লিখছেন অপূর্ব সুন্দর, একদম অন্যরকম পরিবেশনা। আসলে দিদি বলি যে আমরা জীবনকে ভালোবাসি, জীবনকে দেখি, আর সাধারণ জীবনযাপনের মধ্যে দিয়ে চেষ্টা করি এক অসাধারণ ভঙ্গিতে সকলের সামনে জীবনের অসাধারণত্ব তুলে ধরতে। তোমারে ডাকিনু যাবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিল অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফলগুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। কখনো কখনো প্রেম অন্ধ হয়ে যায়। রবি ঠাকুরের আরেকটি কবিতা, অনেকদিন আমি বলিনি, আজকে আপনাদের এই আসরে বলতে খুব ইচ্ছে করছে, খুব চেনা কবিতা।
নামটা পরে বলি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খিলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটি জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু করে রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। আলটিমেটলি বোধহয় মানুষ একাকিত্বের মধ্যেই খুঁজে পেতে চায় তার পূর্ণাঙ্গতা। কিছু কিছু মানুষ সফল হয়। সত্যব্রতবাবু কিছু একটা বলেছেন। সত্যিবাবু বলছেন, জীবনকে দেখা সে কত সুন্দর, কত রঙিন। থ্যাংক ইউ। সত্যি তো, জীবন বর্ণময়, আমরাই নিজেরা কিরকম ভাবে একটা ধূসর করে ফেলি। ছোট ছোট না চাওয়াগুলোকে আমরা এত বড় করে দেখি যে ছোট ছোট পাওয়াগুলোকে আর আমরা ধরি না, মালা গাঁথি না। তো লেটস স্টার্ট, আমরাও তাই করি, ছোট ছোট পাওয়াগুলোকে অনেক বড় করে দেখি এবং সেগুলোকে রঙিন বানিয়ে নিই, তাতে একটা সুবিধা হয়। আচ্ছা, তুমি পজিটিভনেসের কথা বলছো তো, মানে যে কোনো দিকটারই পজিটিভটা দেখা, নেগেটিভটাকে একটু ইগনোর করে আনন্দটা পেতে চেষ্টা করা। তো একটা অন্য রকমের কবিতা যেখানটায় পজিটিভ কথাই বলা হয়েছে, বলো। কবি কনক মুখোপাধ্যায়ের লেখা বাতিটা তুলে ধরো। শুনি, শোনাও। হেরিকেনের পোলতেটা একটু উস্কে দাও, বাতিটা তুলে ধরো দিদিমণি, লেখাগুলো ভালো করে ঠাউর করে নি। ছোটকালে ঠাউরমা বলতো, মেয়ে মানুষ বই পড়লে নিখাত বিধবে হবে, অলক্ষণে মেয়ের বরাতে সংসারে আগুন জ্বলবে। আমাদের যেতে নেই পাঠশালার ধার পাশ দিয়ে। মা বলতো, ঘর গেরস্তানি শেখ, ভাত রাত, ধান ভান, মুড়ি ভাজ, উঠুন নিকো। তাই তো করতাম, লেখাপড়া শিখিনি গো দিদিমণি। তবু দেখো, কপাল আমার পোড়া। 7 বছরে বিয়ে হলো, 10 বছরে কপাল পুড়লো। বাপের ঘরেই পড়ে রইলেন সারা জনম। মাটা আগেই মরে বাঁচলো, বাপ মরলো
পরের জমিতে খাটতে খাটতে, পেট চালিয়েছি পরের বাড়ি ধান ভেনে চিড়ে কুটে। তা হলো বই কি ২-২.৫ বছর, মাথার চুলে তো পাক ধরেছে, পোড়া চোখে ঠাউর পাই না, অভ্যেস নেই তো। তাই রোজ ভর সন্ধে ছুটে আসি তোমাদের কাছে, তোমাদের বই পড়তে বড় ভালো লাগে। এখানে এলে মনে হয় যেন আমরাও মানুষ, হ্যাঁ মানুষ বই কি। এতকাল অন্ধকারে ছিলাম, এখন বুঝতে পারি। হেরিকেনের পোলতেটা একটু উস্কে দাও, বাতিটা তুলে ধরো দিদিমণি, লেখাগুলো ভালো করে ঠাউর করে নেই। সত্যি তো, শিক্ষা যেন সবার কাছে পৌঁছে যায়। সাথী, ছেলে হোক, আমার মেয়ে এই হোক। মুহূর্তে মনে পড়ে যাচ্ছে যে কথা তুমি বললে, সামনেই 8 মার্চ আসছে, হ্যাঁ, নারী দিবসের হ্যাঁ, কথা। মায়েরা শিক্ষিত হলে সন্তান আরো তাড়াতাড়ি দ্রুত সে জগৎকে চিনতে পারে। আমি নিজে স্বামী এবং বাবা দুটোই তো আমার ভূমিকা, সাথীও তেমনি মা এবং বউ দুটোই তো। কিন্তু তবু আমার নিজের মনে হয়েছে যে মেয়েরা অনেক বেশি পরিশ্রমী, মেয়েরা অনেক বেশি যত্নবান। সংসারকে বেঁধে রাখার ক্ষেত্রে মেয়েদের অবদান, এটা কোনো বার্টারিং করা নয়, স্যালুট করার মতন। তারা অনেক বেশি অবদান রাখেন বলে পুরুষরা তাদের ওই বুক ফুলিয়ে কলার তুলে যেতে পারে। ও শিক্ষার কথা বললো, সত্যি তো শিক্ষা একটা বড় ব্যাপার। আরেকটি কবিতা আমি শোনাচ্ছি, সামান্য একটু অংশ, ব্রাটফোর্ড ব্রেক্টের লেখা, বাংলাতে অনুবাদ হয়েছে। অ আ ই সামান্যই, তবু তা শেখো, তা যেন তোমায় নিরুৎসাহ না করে। আরম্ভ করো, তোমাকে জানতেই হবে সব, তোমাকেই নিতে হবে নেতৃত্বের ভার। প্রশ্ন করতে ভয় পেও না ভাই, মেনে নিও না সবকিছু। প্রতিটি পদার্থে আঙুল ঠেকাও, প্রশ্ন করো কি করে এটা এলো এখানে। অ আ ই সামান্যই, তবু তা শেখো, তা যেন তোমায় নিরুৎসাহ না করে। আরম্ভ করো, তোমাকে জানতেই হবে সব, তোমাকেই নিতে হবে নেতৃত্বের ভার। সেই নেতৃত্বের কথা যারা শিক্ষিত হবেন, যারা সুন্দর হবেন, তারা পথ দেখাবেন। তাই শিক্ষার দরকার। কিন্তু সময় 8:30 হয়ে গেল, আধ ঘন্টা চলে গেল। অসাধারণ অসাধারণ, রোজকার দিন নতুন নতুন। থ্যাংক ইউ দাদা, মন্তব্য করেছেন। এবার একটু মজার, আমরা একটু দুটি শ্রুতি নাটক শোনাই। আমরা বিশ্বাস করি বুড়ো বয়সেও যেরকম ভাবে প্রেম জমে, ছোট বয়সেও জমে। প্রেমের আবার জমাজমি কি, সবসময় জমে কুলফি। সুতরাং যে পারে সে আপনি পারে সে ফুল ফোটাতে, আর যে পারে না সে বলে আমার দাগা দিয়ে চলে গেল। তো দাগা খেলি কেন? হ্যাঁ, তো সুতরাং যাই হোক, আমরা সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি লেখা, এখন বিয়ে বাড়ি সিজন না সেটি, তো বিয়ে বাড়িতে যাই বলুন তাই বলুন, শ্বশুর বাড়ির পক্ষে বউ যদি বেশি কিছু নিয়ে দেয় বরের গায়ে জ্বালা করে, আবার বরের বাড়ির দিক থেকে বর যদি বেশি শাশুড়ি বউয়ের গায়ে জ্বালা করে। কিন্তু যদি বউ চালু হয় তাহলে বরের থেকে নিয়ে দেয়, তারপরে হাতিয়ে নেয়। এই নিয়ে সঞ্জীব বাবুর একটি লেখা, সোনার বালা। দম্পতি বলছে, শ্যালকের বিয়ের পূর্বে 3-4টে সিন আছে, মানে দৃশ্য। আমার তো সঙ্গে কোনো মিউজিক নেই, আমরা একটু থেমে বলবো। শুরু। শুনছো, ও বাড়ির ভাইয়ের বিয়েটা তো এসে গেল। আমারও কিছু খসলো আর কি। বাজে কথা রাখো তো, খুব ঘটা হচ্ছে জানো তো, একেবারে ফাটাফাটি। মেয়ের বাপটা একেবারে ঢেলে দিচ্ছে। হ্যাঁ, একেবারে মায়ের দয়ার মতো। কি বলো, চিকেন না স্মল? মা, কি অলক্ষণে কথা গো। কারোর ভালো সহ্য হয় না, গায়ে জ্বালা ধরে যায়। সকলের ভালোই সহ্য হয়, সহ্য হয় না ওই শালাদের ভালো। এই গালাগালি দিচ্ছ কেন? স্ত্রীর ভাইকে তাহলে কি বলবো? সম্পর্করাই তো গালাগালে, শালা। যাক যাক যাক। এই তুমি কি দিচ্ছ গো? জানো, আমার খুব ইচ্ছে সোনার বালা দেবো। শত হলেও তো আমার ছোট, তাই না? নতুন বউ বলে কথা। বলো না গো, বলো না, বলো না, তুমি কি দিচ্ছ? আশীর্বাদ।
বুক ঢালা প্রাণ ঢালা আশীর্বাদ, একেবারে 16 আনা নিট ভেজাল। উমা, সে আবার কি? কেন, বিয়ের সময় ওরা তো ওই মালি দিয়েছিল, ক্লিন আশীর্বাদ, সঙ্গে আনক্লিন একটা আছলা বাঁশ। বাঁশ? হ্যাঁ, সেটা তুমি, তোমাদের গোষ্ঠীর ঝাড় থেকে তোমাকে তুলে আমার হাতে, আর আমি একটা পাঁটা যদিদং হৃদয়ং বলে নাচতে নাচতে, নাও এখানে ঠেলা সামলাও, সারা জীবনটাই এখন নাচছি। দেখো, তোমার শ্বশুর বাড়ি তুলে কিন্তু কোনো কথা বলবে না, বলে দিচ্ছি। শ্বশুর বাড়ি তো নয়, বেঙ্গল ব্যাটালিয়ান, 30টা নাম করা, 40টা ভাই। মহাভারতে ছিল কৌরব বংশ, আর এই ভারতে তোমাদের বংশ। আমি চললাম। আরে চললে কোথায়, মহাভারতের কত অমৃত সমান। এই দাস কহে, শোনো পুণ্যবান। সোনার বালা তো দূরের কথা, তোমাকে কিচ্ছু দিতে হবে না, থাক, রেখে দাও। ওয়ান পাইস ফাদার মাদার। শোনো শোনো শোনো, কি? শালার জন্য সোনার বালা হবে, না হলে রক্ষে আছে। তুমি ভেবেছো আমার বুঝি মনে নেই? কি? আগের বারে ওই শালাকের বিয়ের সময় প্রেজেন্টেশন নিয়ে বার্গেনিং হয়েছিল বলে তুমি মাঝরাতে আমাকে খাট থেকে ফেলে দিয়েছিলে, মনে আছে? এবার বিয়ে হয়ে গেল, দৃশ্য দ্বিতীয়। কখন থেকে 1 কাপ লেবু চা চাচ্ছি, লেবু চা পাবো? তোর আর সয় না, আনছি তো বাবা। গতকাল ভাইয়ের বিয়েতে এত খাটাখাটনি বলো, নিজের চোখে তো দেখলে। নাও তোমার লেবু চা। এখানে রাখো। সকাল হতে না হতেই ফাই ফরমাস। এই, আজ হঠাৎ দুধ চা বাদ দিয়ে লেবু চা, ব্যাপারটা কি? যত সব থার্ড ক্লাস ব্যাপার, পেট ভালো নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আমার বাপের বাড়িতে কিছু খেলেই তো তোমার পেটে সহ্য হয় না। প্রেজেন্টেশনের লোভে ঝেঁটিয়ে নেমন্তন্ন করেছে, আর যত সব পচা জিনিস গিলিয়ে মানুষ মারা তাল করেছে। দেশের শত্রু মারারাস। মুখ সামলে কিন্তু। মুখ সামলে কি, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এত জায়গায় নেমন্তন্ন খেয়েছি, এরকম পেটের অবস্থা কোনোদিন হয়নি, নেবার। মাত্রা না রেখে খেলে ওরকমই হয়েই থাকে। আচ্ছা, আমরাও তো খেয়েছি, আমাদের তো কিছু হলো না, ওনারই সব হয়ে গেল। তোমার যে বাপের বাড়ি সবই তো অমৃত সমান। আচ্ছা, কোনটা পচা ছিল শুনি? প্রথমে ধরো তেল, ওটা তো তেল নয়, ডিজেল। মাছগুলো সব মগ থেকে আনা, সে কি? আর ওই বগড়া চালে কোনো শিক্ষিত লোক ফ্রাইড রাইস করে? আর মাংস, হ্যাঁ, মাংস তো ধাপা থেকে আনা হয়েছিল। আর মিষ্টি কাগজের মন্ড দিয়ে তৈরি হয়েছিল। নিন্দুক, নিন্দুক, ঘোর নিন্দুক। সারাটা জীবন শুধু শ্বশুর বাড়ির নিন্দাই করে এলো। বেশি খেয়ে যদি পেটটা একটু এদিক ওদিক হয়েই থাকে, রেস্ট নিচ্ছ না কেন? দাড়ি কাটছো যে? এই, বলি বেরুবে নাকি? হ্যাঁ। উমা, আজকে নাই বা বেরুলে? অফিসটা তো আর মামার বাড়ি নয়। মামার বাড়ি নয়, সে আমিও জানি। এমনিতে 1000 দিন কামাই করছো, আজকে যেতে হবে না। এই তো বলছিলে হজম হয়নি। ওহো, চান টান করে শুয়ে পড়ো না, শরীরটা ভালো হবে। হজম হয়নি বলে চাকরিটা তো আর হজম করতে পারি না। সার্ভিস ইজ সার্ভিস। এরপরে যখন একেবারে শুয়ে দেবে, তখন সংসার সামলাবে কে, তুমি না তোমার ভাইরা? ভাইয়েরা কোন দুঃখে সামলাবে? তাদের নিজেদের সংসার নেই? তোমার সংসার তুমিই সামলাবে। তবে আমার ব্যাপারে নাক গলাতে আসছো কেন? সকাল থেকে বাবুর মেজাজ একেবারে সপ্তমী, এক বললে আরেক বলতে তেড়ে আসছে। আসবোই তো। যা 36টা শালা, তার গলা দিয়ে অষ্টপ্রহর হরিনামের মতন শালা 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 শালাই বেরোবে। যাস শালা, চাটাই গেল। কেন, কি হলো? কেন, কানের কাছে তোমার ওই বকবকানের চোটে দাড়ি কাটা সাবানের ওই বুরুষটা কাপে চুবিয়ে দিয়েছি। আমি আর চা করতে পারবো না। খেতে হয় ওই চাই খাও, না হলে ফেলে দাও, যাও। সেটা আমি জানি, কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাজি। যতদিন সোনার বালাটা আদায় করার প্রয়োজন ছিল, ততদিন না চাইতে তোমার চা না, না চাইতেই একেবারে জল। সব শালাদের আমার চেনা আছে, শালা। এই, আমার ভাইদের ধরে টানাটানি করছো কেন? চায়ের ভয় আমাকে দেখিও না। দোকান আছে, পয়সা ফেলবো, কাপ কাপ চা মিলবে। শুধু চাটাই মিলবে, অন্য কিছু জুটবে না, বুঝেছো? সব জুটবে, পয়সা ফেললেই সব জোটে। মাসে একটা করে সোনার বেলা ছাড়বো, আর অনেক কিছু জুটবে, বুঝেছো? মনোপলির যুগ একেবারে শেষ। তাই জোটাও, জুটিয়ে রাখনি যে, তারই বা কি জানতে গেছে? তোমার ওই প্রাইভেট লাইফের খবর কতটুকু আমি জানি? অফিস অফিস করে কেন এত পাগল, বুঝি না ভাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিসটা তো কুঞ্জবন। সেখানে সব রাধিকারা সেজে গুজে ওই বুড়ো কেষ্টের জন্য কদমতলা বসে আছে। মোস্ট লাইবেলাস রিমার্ক। কোর্টে মানহানির মামলা ঠুকে দেওয়া যায়। বুড়ো কেষ্টদের নিয়েই তো সব থেকে বেশি ভয়। ডুবে ডুবে জল খায়, শিবের বাবাও টের পায়। প্লিজ প্লিজ, মেচুনিদের মতন তক্ক করো না তো, বেলা হয়ে গেছে। এখন আবার আমার সঙ্গে নো রিলেশন। আবার অন্নপ্রাশন আসছে, তখন আমার সংসারের ডালে বসে তোমার কোকিল ঘন্ট শোনা যাবে। তোমাকে আমার স্টাডি করা হয়ে গেছে। স্বার্থপরতা ইনকারনেট। বালা বালা করে দেখছি পাগলই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আজই আমি নতুন বউয়ের হাত থেকে বালা খুলে এনে না তোমার নাকের ডগা ছুঁড়ে ফেলে দেবো। কঞ্জুসটা। হ্যাঁ, মুখ সামলে। ডোন্ট ফরগেট, আই এম ইউর হাজবেন্ড, গুরুজন। তুমি হিন্দু নারী, পতি পরম গুরু। সেরকম পতি হলে গুরু বলে মান্য করা যায়,
তোমার মতন পতির পত্নী যে আমি হয়েছি এই তোমার 7 পুরুষের ভাগ্য। তাই নাকি? তো বেশ তো বলি ফুটেছে। আর যে বাড়ির মেয়ে কথাবার্তার ভাত থেকে যে ছিঁড়ি এক্সপেক্ট করাই যায় না। মোস্ট আনসিভিলাইজড ব্রুট। আমাকে বলছো? বলো, বলে যাও। খবরদার বাড়ি তুলবে না। বাড়ি তোলা মানেই হলো বাপ তোলা। আচ্ছা, জেনে শুনেই তো বিয়ে করেছিলে? কে বলেছিল বিয়ে করতে? তাই নাকি? মনে নেই তোমার মা যখন হাতটি ধরে কান্নাকাটি করেছিলেন, বাবা আমার মেয়েটিকে নাও, বড় ভালো মেয়ে। তুমি একটু করে মার বয়ে গেছে তোমার হাত ধরে কাঁদতে, আমারও বয়ে গেছে তোমাকে একটু ইয়ে করতে। কত ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার ছিল, আচ্ছা আচ্ছা সব ছেলে ছিল। হ্যাঁ জানা আছে, জানা আছে। 1000 টাকায় ব্যারিস্টার জুটতা? 1000 কেন, দরকার পড়লে বাবা 50,000 খরচ করতেন। টাকার তো অভাব ছিল নাকি ও, বলো? তাহলে আমার বেলা এরকম দায়সারা করলে কেন চাঁদু? তোমার মতো বস্তুর জন্য যা দাম দেওয়া উচিত তাই দিয়েছেন চাঁদু। ও পেটের এক সাইডে কি হলোটা কি? না কিছু না, পেটটা একটু চিন চিন করছে। ওই যা সমস্ত পচা খাবার, পেটোই মালের ধাক্কা সামলাতে আরো 2000 যাবে, মানে 20,000 টাকার বালা, 2000 টাকার ঠেলা। শ্বশুর বাড়ি নিকুচি করেছে শালা। এই বালার দামটা মিনিটে মিনিটে বাড়ছে কি করে? কেন? এই ছিল 10,000, তার থেকে 8 ঘন্টার মধ্যে 20,000 হয়ে গেল। আগে না, ঘর থেকে যে সোনাটা চলে গেল ওটার দাম তখন ধরা হয়নি। সেটার আবার দাম কি? প্রশ্ন তো ও বাড়িরই দেওয়া। মাছের তেলে মাছ ভাজা। ও বাড়ির মানে? ও বাড়ির মানে আমার বাপের বাড়ি। বাহ বাহ বাহ, ভালো বক্তৃতা। বাহ, তার মানে তুমি বলতে চাইছো বিয়ের সময় যা ছিঁটে পড়া দিয়েছিল সবই এভাবে তোমরা উসুল করে নেবে? উসুল করে নেব কেন? তোমার যদি ক্ষমতা থাকে তুমি নিজে কিনে দাও। নেই বলেই তো এই অবস্থা। অন্য কোনো বউ হলে কেটে গেছিল একটু, যাচ্ছি। আগে না, ঘর থেকে যে সোনাটা চলে গেল ওটার দাম তখন ধরা হয়নি। সেটার আবার দাম কি? প্রশ্ন তো ও বাড়ির। মাছের তেলে মাছ ভাজা। ও বাড়ির মানে? ও বাড়ির মানে বাপের বাড়ির দেওয়া। বাহ বাহ বাহ, ভালো যুক্তি। তার মানে তুমি বলতে চাইছো বিয়ের সময় যা ছিঁড়ে পোটা দিয়েছিল সবই এভাবেই তোমরা উসুল করে নেবে? উসুল করে নেব কেন? তোমার কেনার ক্ষমতা থাকলে তুমি কিনে দাও। নেই বলেই তো এই অবস্থা। অন্য কোনো বউ হলে এভাবে ঘরের সোনা বার করে দিত। নিহত আমার মতো বউ পেয়েছিলে তাই বলতে গেলে। আহা কি উদারতা! আমার কোন রিলেটিভের বিয়ে হলে দিতে। রামা, তোমার রিলেটিভরা আমাকে কি দিয়েছে যে আমি দেবো? ওরা দিয়েছে তাই। কিছু নিলে কিছু তো দিতে হয় বলো। সমান সমান হতে আর কত বাকি? ও এখনো অনেক বাকি। সমান হতে সব ভাই ফুরিয়ে যাবে। ও, আরো তো 2 ভাই বাকি আছে। এখনো এই 4 গাছা চুড়ি আছে, গলার হার আছে, আমার আংটিটা আছে, আইবুড়ো সময়কার কানের দুল আছে, নাকচাবি আছে। আরো আছে একটা পাঁচবালিশ, ওটা ওই খাট ছেঁড়া তোষক, তারপরে লাল দগদগে দাগওয়ালা লেপ আছে, আমার বিয়ে পোকায় ফুটো করা সিল্কের পাঞ্জাবি আছে, জোরের কাপড় আছে, একটা জলচৌকি আছে, সিল্কের ট্রাঙ্ক, কয়েকটা কাঁসার বাসন, আর আছে তোমার হাত ঘড়িটা। ছেলে মেয়ের আধা আধি ভাগ, হাফ তোমার হাফ আমার, তোমার হাফটা অবশ্য শ্বশুর বাড়িরই প্রাপ্য। ওদেরকে অত ছোট লোক ভেবো না তোমার মতন। তোমার মতো চুলচেরা হিসেব ওটা করে না, বুঝেছো? খুব করে খুব করে, তা না হলে তোমার এরকম স্বভাব হয়? ও বাড়ির অর্ধেকই তাও তো তুমি এ বাড়ি থেকে পাচার করে দিলে। আমার হিসেবে শুনে রাখো, এখনো অনেক পাওনা আছে ওদের, বুঝেছো? ডেলি 1 চাল, 1 চাকা মাছ, আলু, পটল, কপি, মূলো, কচু, ঘেঁচু, গাজর, মাজর, চা, চিনি, দুধ, পান, দোক্তা, শাড়ি, জুতো, সিনেমা, থিয়েটার। এসব কি সেবত্তর প্রপার্টি থেকে হচ্ছে না গৌরী সেনের ফিনান্স থেকে হচ্ছে তোমার এখানে রোজ রোজ? ও, তার বদলে যে সার্ভিস পাচ্ছ তার 4 ডবল। আরে যাও, মান্থলি 5-7 হাজার টাকা দিয়ে একটা কাজের লোক রাখলে 24 আওয়ার্স আমার সেবা করতো। তার চেয়ে বড় কথা, যে নৌকোয় চড়ে নদী পার হচ্ছ সেটা তলা ফাঁসাবার জন্য আকুলি বিকুলি সে করতো না। ও, এত করেও শেষে এইরকম বদনাম। একে কি বলে জানো? স্যাবোটাজ, অন্তর্ঘাত। উহ, বাপরে বাপ। আঙুলটা কেটে ফেলেছো তো একেবারে অকর্মণ্য, ওয়ার্থলেস টু দি পাওয়ার ইনফিনিটি। কাটবে না তো কি? সকাল থেকে সামান্য একটা বালার জন্য কানের কাছে বকর 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 করে। দাঁড়া, ইস ডেটল দিয়ে দিস, আগে সাবান দিয়ে ধুয়ে দিস। থাক, আমার উপর আর দরদ দেখাতে হবে না। উফ উফ, আমার জন্য তো করে দেউলে হয়ে গেছো। আমি মরলেই তোমার হাত ছিল। ইস দাঁড়াও, কি একটা জাতা ন্যাগলা, ডেটল না দিয়ে তুমি আঙুলে জড়াচ্ছ, সে ঠিক হয়ে যাবে। হলে হবে আমার হবে। উফ, তাতে তোমার কি? আরে পাল্টা কিছু হলে তখন কোনো তোমায় কেউ দেখবে না, কোনো শালা আসবে না, এই শর্মাকে ডাক্তার বুদ্ধি করতে হবে। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। ওহো, উফ, তোমার পয়সা ওই ব্যাংকে ডিম পাড়ুক। উফ, ওরে আমার বাবারে। জন্য অনেক করেছো। ওহো। আমার বাবা বেঁচে থাকলে এই হাল হতো আমার। জেনে গেছো তো আমার যাবার কোনো জায়গা নেই, তাই অষ্টপ্রধান সেবা। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা বেঁচে থাকলে সব হতো। তিনি এসে লাউ কুটে দিতেন, কারণ মেয়ে বুটি
ব্যবহার করতে জানে না, আর তিনি থাকবে উনুন ধরিয়ে দিতেন, কারণ মেয়ে আমার অন্তর ছাড়া আগুন ধরাতে জানে না। নাও নাও, অনেক হচ্ছে, এখন দয়া করে আঙুল থেকে এই ন্যাস্টি ন্যাগরাটি তুমি সরাও দেখি, সরাও সরাও সরাও। দয়া করে আমার হাতে ওষুধ লাগাবার কোনো রকম চেষ্টা করো না। কেন? তোমার এই মূল্যবান সময় নষ্ট হবে, আমার দরকার নেই। আমার চরকায় আমি তেল দেবো। না না না, ইট ইজ মাই চরকা, এই তেল আমাকেই দিতে হবে। দেখি দেখি দেখি, ধরেছি। হ্যাঁ বাবা, ছাড়ো ছাড়ো বলছি, জানছি তোমাদের উপর ধরে যাবে, কামড়ে দেবো আরে কিন্তু। কামড়াও কামড়াও, তলপেটে 14টা ইঞ্জেকশন নেবো, তবু আমি ছাড়বো না। তাহলে কি জ্বালা করছে? এই, উঠ পড়ে, একবারে সকাল থেকে এসে পেটে পাতানো মরছি, তারপরে তুমি কামড়ে দিয়ে পালিয়ে গেলে কেন? দাঁড়াও, একবারে পেয়ে নি, ওই দাঁত আমি হাঁ করি, উকো দিয়ে ঘষে ঘষে ফোগলা করে দেবো, এরকম কর্মর করে মাংসের হাত চিপুনো জন্মের মতন আমি গুছিয়ে দেবো। ও গো, তৃতীয় দৃশ্য। ও, কে? আমি গো, তোমার শিওরে একটু বসলাম। ইস, কি পেট রোগা হয়ে গেছে গো, শরীরে কি হাল। ওহো, এ কি, এই তুমি ওটা নেমে শুলে কেন? আর কি, উপরে যেতে আর বেশি দেরি নেই, আমি দিব্যি সিংহে ফোকার আওয়াজ শুনতে পাচ্ছি। ওই বাজে বাজে আমার ভেরি বাজে আমার ডাক এসেছে, তাই তো আমি নেমে এই, এলাম। এই, তুমি এসব বাজে কথা বলো না তো, মনেই বা কেন আনছো? ঠিক হয়েছো, ঠিক না হয়েছো। না না, খাট বিছানা সে তো আমার নয়, ওটা হতো যাবে 17 ইঞ্চি রোল করে খাটিয়াতে লাদাই করে দেওয়ায় কত সুবিধে তোমার হবে। শোনো শোনো শোনো, ডাক্তার বলেছেন বেশি কথা না বলতে, বুঝেছো? বাড়িটা রইলো, কিছু টাকাও রইলো, ওগুলো অবশ্য তোমার ভাগে কোনো লাগবে না, কারণ তোমার ভাইরা দখল করে তোমাকে লাথি মারবে। আহা, ছেলেটার মেয়েটার জন্যই ভাবনা। হ্যাঁ ভগবান। শোনো না, এবার একটু ঘোল খাবে? গোল গোল আর মুখে কেন খাবো, এতকাল তো মাথাতেই ঢেলে এলে, এখন কিছুটা ঘোল আমাকে মাথাতেই থাবড়ে দাও। আহা, এই অসুস্থ অবস্থাতেও বাঁকা বাঁকা কথা বলতে নেই, শান্ত হও। শরীর আর একটু কিচ্ছু নেই তোমার, কয়েকদিন পরে একটু শক্তি করে টোরে নাও, তারপর আবার না হয় হবে। বুধের মুখে রান্না, মেজাজটা যদি টিকে যায়, সন্দেহ আছে টিকবো কিনা। তাহলে সাপ বলে রাখছি, তোমার বাপের বাড়িতে জল পর্যন্ত খাবো না, আমি আর থাকাথাকির মধ্যে নেই। তো একটা সুবিধা আছে, এমনিতে তো ওনারা তাকান না, এই বিয়ে পালা পার্বণে জামাইয়ের খোঁজ পড়ে, লাটের টাকায় লাটের গায়ে যায়, উড়ো কই গোবিন্দই নমো। থামো থামো থামো, বালা শোকটা একটু বলার চেষ্টা করো। হ্যাঁ, বলা। শোনো শোনো, ভালো করে শোনো। বলো বলা। বালার ডবল আমি বাগিয়ে এনেছি। হ্যাঁ, হিসেব করে দেখো, প্রণামীর কাপড় যেটা আমাকে দিয়েছে 1,500-2,000 নিশ্চয়ই হবে। তাই? কালকে আবার গেছিলাম না, প্রেজেন্টেশনে যা পেয়েছিল তা থেকে 2টো শাড়ি, ও, তার উপরে শোনো, একটা একটা রিস্ট ওয়াচ বৌদির থেকে ঝেপে এনেছি। তাই নাকি? তাহলে কত হলো বলো? শাড়িগুলো 1,300। 1,000 বেশি হবে। হাত ঘড়িটা 1,500-2,000 টাকায়, এই কত 4-4.5 হলো। তাছাড়া বিয়ের আগেই ঝোরদা আমাকে 1,500 টাকা দিয়েই রেখেছিল হাতে। সেটা তো আবার তুমি ওই মেজদার ধার শোধে দিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে চলে গেল বটে। ও, ফোল্ডিং ছাতা, ওটা ধরো, ওটা পেয়েছি তো, সেটাও প্রায় 250-300 হবে। তারপর একটা বড় স্টেইনলেস স্টিলের থালা আর বাটি আটকে রেখেছি, ওটা আর দেবো না। উরে বাপ, উরে বাপ। আমাকে কি তুমি এতই বোকা ভেবেছো, ক্যাবলা ভেবেছো? তুমি উঠে বসছো তো? হ্যাঁ, জানো এখন অনেকটা ভালো ঠেকছে। আচ্ছা, তুমি কি ভাবো কি গো? আমি মাল চিনি না? চেনো? তোমার সব শালাকে আমি হাড়ে হাড়ে চিনি। এতদিনে তোমার দিব্য জ্ঞান হয়েছে গো। জানো, শোনো না, মার পঞ্চরত্নের আংটিটা গো, হ্যাঁ, ভগবত তাহলে আছি। আহা আহা আহা। আর এবার থেকে তোমার বলেই রাখছি, স্পষ্টই বলে রাখছি, ওই বাড়ির কোনো অন্নপ্রাশনে না, সোনা টোনা তো দেবই না, কোনো কাঁসা পিতলের বাসনও নয়, ওই রকমারি প্লাস্টিকের থালা বাটি। এই শোনো না, কাঁচকলা দিয়ে ন্যাংলা সিদ্ধি ওই মাছ আছে না, তার ঝোল আর সরু চালের ভাত খাবো। মরণ, এই সময় কোথায় পাবো? কেন? এখন চিড়ে দই চটকে খেয়ে নাও, পেটের কন্ডিশন ভালো থাকলে এবং বাজারের দাম বুঝে তবেই মাছ খাবে, বুঝলে? তা না হলে স্রেফ গাঁদাল পাতার ঝোল। গাঁদাল পাতার ঝোল? আগে গাঁদাল পাতার ঝোল। ওরে বালা সুন্দরী,
সঞ্জীব চট্টোপাধ্যায়ের সোনার বালা, আসলে উনি মধ্যবিত্ত পরিবারের ভেতরে যে অদ্ভুত রকমের রিলেশন এবং রিলেশনের ভেতরের যে মজ্জা, যে রস, সব ক্ষেত্রে নয় কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বুঝি আর না বুঝি, কবি বা লেখকের তৃতীয় নয়ন থাকে, তারা খুঁজে বার করার চেষ্টা করেন। কথনের গুণে পরিস্থিতি নয়নের সম্মুখে, বাহ, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। শোভনদা, আর একটা ছোট কি আমরা পড়বো নাকি? কপাতা আছে, 9টা বাজতে 10 মিনিট, 9 মিনিট বাকি আছে। এটা 8-9 মিনিটে হয়ে যায়। আচ্ছা, 8-9 মিনিটে আর একটা, এবার একটু বুড়ো বুড়ির, একটু বুড়ো শোনাই। এটার নাম জয় বিবমিশা, বিধায়ক ভট্টাচার্যের লেখা, বনানিধি তিনি এই নাট্যরূপটা দিয়েছেন। স্বামী বলছে, ম্যানেজার, ও ম্যানেজার, ডেকে দেবে তো? মহা বিপদ হলো দেখছি, নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে এলুম, দেখা হবে না? আচ্ছা, ভেজালে পড়া গেল, যা হোক, একবার ডেকে দেখি। এই যে, কে আছেন? একবার দয়া করে বনলতা দেবীকে ডেকে দেবেন, শুনছেন? বনলতা দেবী, ওই যে একটু বেঁটে, একটু মোটা, হ্যাঁ, আর অনেকটা কালো, দিন না ডেকে ভাই, আমার আবার দোকান খুলতে হবে। কি যন্ত্রণাতে যে পড়লুম। ছেলেপুলে সংসার ছেড়ে তিনি এলেন মহিলা সমিতিতে। সমিতি তো নয়, গোষ্ঠীর পিণ্ডি। সব স্বাধীন হচ্ছেন, স্বাধীন মাথা কিনে নিচ্ছেন। সারাটা জীবন একেবারে জ্বালিয়ে দিলে এখন এই রাজ্যে ছেলে পুলে বিরাট সংসার একা একা সামলাই কি করে? মেয়ে তো নয়, যেন মা মনসার বাহন, ছবল মারছে তো মারছে, মারছে তো মারছে। এই যে কি ব্যাপার, এখানে কিসের জন্য আসা হয়েছে শুনি? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বলে দিয়েছি না? এ কিরকম কথা ভাই, এতদিন পরে দেখা হলো, কোথায় একটু মূলন সুরে কথা কইবে, তা না একই ব্যবহার করছো তুমি। ঝেঁটা মারি আমার মোলাম কথার মুখে। হ্যাঁ, নোস্তা করার সময় মনে ছিল না? তখন তো চেলা কাটাতে তেড়ে আসতে। ছিচি ছিচি, অমন কথা কি বলতে আছে গো? বলতে নেই। আমি কি তোমার শাওরি যে চেলা কাঠ নিয়ে তোমার তাড়া করব? আমি হলাম কি তোমার স্বামী, রীতিমতো 7 পাকে ঘোড়া স্বামী। বলো, তুমি এই বাড়িতে এসো কেন? তোমাকে বারণ করেছি না? দেখো, ঘরে ছেড়ে যখন বেরিয়ে এইছি তখন আর ও মুখও নয়। যাও, তুমি এখনই দূর হয়ে যাও। ওরকম কুকুর বেড়াল তাড়ানোর মতন করে যাও কেন বলছো ভাই? একে মানুষ, তার উপরে স্বামী, তাকে কি অমন করে বলতে হয়? নোকে কি বলবে? থাক, আমি নীতি কথা শেখাতে হবে না। তুমি এখনই এখান থেকে চলে যাবে, তা না হলে কিন্তু ম্যানেজারকে ডাকবো, ঘাড় ধরে বের করে দেবে। এ কি উচিত কথা হলো ভাই? ম্যানেজারকে দিয়ে নিজের স্বামীকে তুমি তাইড়ে দেবে, তাও আবার ঘাড় ধরে? এটা একটু কেমন হয়ে যাচ্ছে না? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি যাবে কি না? যাবো বই কি, এখনই যাবো। তবে ওই একটা কথা মানে বলার ছিল। কি কথা? চটপট বলো, আমার কাজ আছে। তাহলে বলি? বলো না। হ্যাঁ, কি যেন বলবো, তুমি সেই বলেছিলে না যে কানে ভারী ভারী মাকড়ি তুমি মোটে পড়তে পারো না, তাই তোমার জন্য শখ করে দুটো হালকা সোনার বেলকুড়ি কিনে এনেছি, বনলতা সুন্দরী। নুড়ো জেলে দিয়া মনে বেলকুড়ির মুখে সারাটা জীবনে ঝেঁটা লাতি মেরে এখানে বেলকুড়ি দেখাতে এসেছেন। যাও চলে যাও এখান থেকে। আরে আরেকটা কথা ছিল, মানে আরেকটা কথা। তুমি যাবে? হ্যাঁ, সেই তুমি বলেছিলে না মোটা কস্তাপার শাড়ি তুমি মোটে পরতে পারো নে, বলেছিলে তো। বড্ড বুকে বেজেছিল সোনামণি। তা কাল অনেক খুঁজে দুটো খড়কে দুটো কিনে এনেছি তোমার জন্য, হালকা দেখে। তুমি পরবে না বলো? জন্মভর দুটো মোটা মোটা লাল পাড় শাড়ি পরিয়ে এখন খড়কে দূরে দেখাচ্ছেন হালকা। যাও চলে যাও। আরো অনেক কিছু এনেছি বনলতা সুন্দরী, গন্ধ সাবান, ফুলেল তেল। নিকুচি করেছে তোমার গন্ধ সাবান ফুলেল তেলের। তুমি যাবে নাকি আমি ম্যানেজার বাবুকে ডাকবো? বাবু? ম্যানেজার বাবু? এ কি বেটা ছেলে নাকি? না, এসব সহ্য করা যায় না। মেয়েদের সমিতিতে বেটা ছেলে ম্যানেজার, চরিত্র সব গেল নাকি? দেখো, অনেক বেড়েছ, আর বাড়বে না, আর কথাও বাড়াবে না। সোজা গিট আউট। আমার বলে কথা বলার সময় নেই, ওপরে রাজ্যের সুপুরি পড়ে রয়েছে।
সে কি সুপুরি? সুপুরি দিয়ে কি হবে বনলতা? আমার চিতে ঢালা হবে গো। ন্যাকামো হচ্ছে। সুপুরি কেটে দোকানে পাঠালে তবে তো পয়সা পাবো। সমিতির খরচ দেবো কি করে শুনি? ও, তবে সবাই বুঝি ওপরে সুপুরি কাটছো, ভারী চমৎকার ব্যবস্থা তো। মরণ চমৎকার ব্যবস্থা তো। সবাই সুপুরি কাটবে কেন গো? আহা, কেউ গান শেখায়, কেউ ছবি আঁকে, কেউ কবিতা লেখে, কেউ সেলাই করে। আর তুমি বুঝি বসে বসে খালি সুপুরি কাটো? মস্করা হচ্ছে না? হ্যাঁ, বলি দাসী বৃত্তি ছাড়া আর কিছু শিখিয়েছিলে? সুপুরি কাটবো না তো কি করব? এবার রাস্তা দেখো, যাও যাও যাও, নিচে রাস্তা দেখো, আমি চললাম। দেখো দেখো দেখো, এই দেখো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তোমাকে। একদিন পরে দেখে না বুকের ভেতরটা কেমন হাপুস হুপুস করতে লাগলো। আমি আসল কথাটা তোমায় বলতে পারছি না বনলতা। বলো বলো বলো, চটপট বলো, আবার কি কথা আছে? ইয়ে মানে খেন্তি, হ্যাঁ, আমাদের মেয়ে খেন্তি পুড়ে গেছে। কি হয়েছে? ওই চা করতে গিয়ে খেন্তি পুড়ে গেছে। ওর অমন বেগুনের মতো রং, একেবারে কালি হয়ে গেছে। তুমি কোথায় মরতে গিয়েছিলে তখন? মেয়েটাকে মারবার ধান্দা, তাই না? আর একটা কথা আছে, বলবো? আরো? আমার বুকের ভেতরটা কাঁপছে বলতে গিয়ে। আহা, তাড়াতাড়ি বলো। বনলতা বলি, তোমার মানিক চাঁদ গাছ থেকে পড়ে গিয়ে হাড় ভেঙে একেবারে হয়ে গিয়েছে। তুমি তখন কোথায় ছিলে? হাড় হাবাতে ডেকরা। আরে আমার মানিক চাঁদ, তোর বিয়ে হলো রে? কি হলো? বনলতা। চুপ চুপ। ও মা, খেলতি, তোর বিয়ে হবে কি করে মা? বনলতা। কি সর্বনাশ হলো। আরো আছে, আমার একটা কথা আছে, লজ্জা আমি মোটে বলতে পারছি না। আরো আছে? কি কথা? আমি হ্যাঁ, মানে আমার বিবমিশা হয়েছে। এই কি মিশা? বিবমিশা সেটা কি? ভয়ঙ্কর অসুখ, ভীষণ খারাপ। মানুষ মোটে বাঁচে নে, কোনো কিছুতে মন থাকে নে। বিবমিশা? হ্যাঁ, বিবমিশা। এই নাম শুনিনি তো। শুনবে কি করে বনলতা? অসুখটা তো নতুন বাজারে বেরিয়েছে, এই লকডাউনে এলো, আমারই প্রথম হলো। কাউকে ভালো লাগে না, নিজের স্ত্রীকেও ভালো লাগে না, শুধু অন্যের স্ত্রীকে দেখতে ইচ্ছে করে, জানো বনলতা? অন্যের স্ত্রীকে ভালো লাগে? হুম। লাগাচ্ছি ভালো। বিবমিশা। মুখে নুরো জেলে দিয়ে এমন পরের স্ত্রী হুম। ছেলে মেয়েকে মারার ধান্দা করে এখানে বিবমিশা দেখাচ্ছে। চলো চলো চলো, এখনই চলো, এখনই বাড়ি চলো। এই তুমি যাবে? হুম। কিন্তু আমার যে বাড়ি যাবার এতটুকু ইচ্ছে নেই গো। গো, আমার যে বিবমিশা হয়েছে। হওয়াচ্ছি বিবমিশা। আগা পাঁচতলা ঠ্যাঙালে না, বিবমিশা বাপ বাপ করে পালাবে। আমার নাম বনলতা সুন্দরী। পরের স্ত্রীকে ভালো লাগে গো? বিবমিশা। লাগাচ্ছি ভালো। ও ম্যানেজার বাবু গো, আমি চলে যাচ্ছি গো। ও গো, আমার বাড়িতে খুব বিপদ গো। ও গো, আমার স্বামীর বিবমিশা হয়েছে গো। ও গো, তা বাঁচবে না গো। আমি চললুম। আমি চললুম। ম্যানেজার বাবু, সেক্রেটারি দিদিকে একটু বলে দিও, পরে এসে সব জিনিসপত্র আমার যা যা আছে সব নিয়ে যাবো। বিবমিশা। চলো চলো চলো। ও মা, কিন্তু বেদাবাকে করে মানিক চাঁদ রে। আয়, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? চলো, শিগগিরই চলো। জয় বিবমিশা। জয় বিবমিশা। হচ্ছে বিবমিশা। জয় আগা বিবমিশা। পাঁচতলা ঠেঙাবো। চলো চলো, বাড়ি চলো। বলো। বাড়ি চলো। জয় বাড়ি বিবমিশা। চলো। জয় বিবমিশা। মজার লেখা। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। খুবই মজার দুটি কাহানি, দুর্দান্ত। কেউ লিখলেন হাসি ধরতে মজা, সব কিছু মিশে বেশ সুন্দর উপস্থাপনা। বাহ। উজ্জ্বলবাবু লিখছেন, লক্ষ্মী বিশ্বাস লিখছেন দুর্দান্ত। আপনাদের থ্যাংক ইউ বলবো, আর কি বলবো, এই কথাই বলতে পারি। আর আপনাদের সকলকে ধন্যবাদ যারা আপনারা দেখলেন শুনলেন। স্বপনদাকেও ধন্যবাদ আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার কখনো কোথাও দেখা হবে কোনো মঞ্চে, তখন আবার আমরা মিলিত হব একে অপরের সাথে। শুভরাত্রি।